আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ইকুরচালি ডিগ্রি কলেজ, তারাগঞ্জ, রংপুর। একাদশ শ্রেণীর অধ্যায় দ্বিতীয়, লেকচার নম্বর 3, গুণগত রসায়ন। আজকের বিষয় হলো কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, প্রথম শক্তি স্তরের কয়টি থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকবে, তৃতীয় শক্তি স্তরে কয়টি থাকবে, চতুর্থ শক্তি স্তরে কয়টি থাকবে, সেটা আমরা একটা শক্তি স্তরের বিন্যাস দেখলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এটাকে এভাবে বলা যায়, তৃতীয় শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। তৃতীয় শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস। এখন আসো, দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ n সমান 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো 0, 1, 2। তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা যদি আসি, তাহলে 0, তারপর হলো +1, 0, -1, তারপরে +2, +1, 0, -1, -2। তো কয়টা হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা? 1, 3, 5, 5 থেকে 8 কে 9, অর্থাৎ মোট অরবিটাল সংখ্যা দাঁড়ালো 9টি। এবং মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 * কত 2 সমান 18টি। মোট ইলেকট্রন সংখ্যা হলো 18টি। তাহলে তৃতীয় শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কতটি? আমরা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। এখন আসো, যদি বলা হয় f শক্তি স্তরের শক্তি স্তরের উপ শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কত? আমরা যখন দেখলাম n সমান 3 হলে মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত দেখছি। তাহলে f সমান তাহলে n এর মান কত হবে? 4 হয়। 4 হলে n সমান 4 হলে পূর্বের মতোই 4, l সমান লেখা যায় 0, 1, 2, 3। তাহলে দাঁড়ালো অরবিটাল সংখ্যা
চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, তাহলে 0 প্লাস 1 0 মাইনাস 1 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, তাহলে মোট অরবিটাল সংখ্যা দাঁড়ালো 1 3 5 7 4 9 7 16 মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা 16টি। তাহলে 16টি যদি হয় তাহলে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা 16 ইনটু কত 2 32টি। তাহলে এই কক্ষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 32টি। বুঝছো? এখন আসা যাক পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? গত ক্লাসে আলোচনা হয়েছে, আবারও আমরা বলতেছি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s যায় কেন? খুবই ইম্পর্টেন্ট। ড্যাশবোর্ডে একবার ছিল 17 অথবা 18 সালে। 3d তে না গিয়ে 4s এ যায় কেন? তার মানে হলো এখানে আব্বাউ নীতি। আব্বাউ নীতিটা কি? আব্বাউ নীতি হচ্ছে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে, এই নীতিকে বলা হয় আব্বাউ নীতি। এই আব্বাউ নীতির মাধ্যমে ইলেকট্রন বিন্যাস দেখা যায়। দেখি আমরা পটাশিয়াম 19তম 1s2 2s2 2p6 4s1 3d0। 4 4 10 2p6 so that 3s2 3p6 4s1 3d0। 4 10 12 से 18 একে 19। এটি হলো আব্বাউ নীতি অনুসারে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সাধারণ নেমে হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এটা সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম। এখন আমরা দেখি 3D এর ক্ষেত্রে। 3D ক্ষেত্রে n প্লাস l, এখানে n সমান কত 3 আর হলো s p d f। এখান থেকে আমরা l এর মান পাবো 0 1 2 3। তার মানে l এর মান হলো কত 2। তাহলে 3 প্লাস কত 2 অর্থাৎ 5। আবার
আবার 4s এর ক্ষেত্রে দাঁড়ায় n প্লাস l, অর্থাৎ n এর মান হলো কত 4 আর s এর মান হলো 0 4। তাহলে নিম্ন শক্তি স্তর এখানে দেখা যাচ্ছে 4। শর্ত হচ্ছে n গুলো l এর মান যদি কম হয় সেখানে ইলেকট্রনটি আগে যাবে। তাহলে দাঁড়ালো অতএব 4s less than 3d। তাহলে এখানে দেখো 3d 0 আর 4s, অর্থাৎ 3 তে না গিয়ে 4s এ যায়। কোশ্চেন হলো পটাশিয়াম স্টেবল 3 তে না গিয়ে 4s এ যায়, তাহলে 4s এ আগে গেছে তারপর 3d তে। তো সাধারণ নিয়ম কি হলো 3d 0 4s 1, এটা সাধারণ নিয়ম। আমরা দেখলাম আব্বাও নীতি অনুযায়ী 3d এর ক্ষেত্রে 5, 4s এর ক্ষেত্রে 4, তাহলে 4s 3d, অর্থাৎ 4s ক্ষুদ্রতম হচ্ছে এবং 4s টা হচ্ছে কি ছোট, এই কারণে 4s টা আগে তারপর 3d তে যাচ্ছে। অতএব আমরা লিখতে পারি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায়। ক্লিয়ার? ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার একটা পদ্ধতি বা কায়দা বলা যায়। কায়দা হলো is piece d piece is piece d piece f dps FDPF অর্থাৎ এখানে একটা কায়দা কৌশল FDPS অনেক মানে শূন্য বলার দরকার নেই, এতটুকু বললেই যথেষ্ট। অবলিক ইসিস মানে এসএস পিস DPS FDPS এই পদ্ধতি এগুলো হবে 1s 2s twice t 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 7 6 এই পর্যন্ত লিখলে যথেষ্ট, আর দরকার নেই। এইভাবে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা যায়। এই কায়দাটা তোমরা মনে রেখো ইজিস পিস ডিপি FDPS এইভাবে ইলেকট্রন বিন্যাস আমরা সঠিক ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি। আরেকটা আছে রুবিডিয়ামে 37 ইলেকট্রন 4d তে না গিয়ে 5s এ যায় কেন? এটা তোমরা বাসায় দেখে নিও। রুবিডিয়ামের Rb 37 তম ইলেকট্রনটি 4d তে না গিয়ে 5s এ যায় কেন?
এটা বাসায় দেখে নিবা, একই জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম ঘটে না। সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম ঘটে না। আমরা যদি সহজ ভাবে বলি D4 ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম ঘটে। ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম ঘটে কেন? এখানেও ব্যতিক্রম আছে কেন? যদি সহজ কথায় যদি D4 D9 কখনো হবে না, কখনো হবে না, বা D4S2 D9S2 এরকম যদি দেখা যায় ইলেকট্রন বিন্যাসে, তখন তোমরা লিখবা D5S1 D10S1। অর্থাৎ পরবর্তী S থেকে একটি ইলেকট্রন এনে D5 এবং D10 পূর্ণ হলো। তো D10 পূর্ণ আর হলো D5 অর্ধপূর্ণ। তাহলে অর্ধপূর্ণ এবং কি D10 এই অবস্থায় ইলেকট্রন বিন্যাস কি হয়, সুস্থিতি অর্জন করে। তাহলে আমরা দেখলাম ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে কেন? যদি D4 D9 কখনো হবে না, হ্যাঁ, D4S2 D9S2, তাহলে কি দাঁড়ালো D5S1 D10S1। অর্থাৎ পার্শিয়াল ইলেকট্রন বিন্যাস S থেকে একটি ইলেকট্রন এনে D5 এবং D10 অর্থাৎ অর্ধপূর্ণ পূর্ণ এই অবস্থায় ইলেকট্রন বিন্যাস সুস্থিতি অর্জন করে। যেমন দেখো ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s2। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে d4s2। আমরা দেখছি অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস কখনোই হবে না, কারণ এই অবস্থায় ইলেকট্রন বিন্যাস সুস্থিতি নয়। তাহলে তার 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। অর্থাৎ এই অবস্থায় সুস্থিতি অর্জন করে। আরো আছে উদাহরণ, তোমরা দেখে নিবা কপার 29 এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ঘটে। আরো আছে প্লাটিনাম ইত্যাদি।